এই পিচ্চি, এই কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমার চকলেট, আমার চকলেট। হ্যাঁ, তোমার চকলেট? তোমার চকলেট কি হারিয়ে ফেলেছো? না, ওই বুড়ো গাধা মোকলেস আমার চকলেট খেয়ে ফেলেছে। মোকলেস মানে মাতব্বরের ছেলে মোকলেস? ও কিভাবে তোর চকলেট খেয়েছে রে পিচ্চি? আমাকে একটু খুলে বলতো। তাহলে শোনো, আমি একটা চকলেট হাতে নিয়ে যাচ্ছিলাম, তখন সামনে দিয়ে মোকলেস কাকু আসে। কিরে কেজা, কোথায় যাচ্ছিস? আর তোর হাতে ওটা কি? খেলতে গিয়েছিলাম, আর এখন বাড়ি যাই। কাকু, তুমি আমাকে কেজা বলো কেন? আমার নাম তো কেজলু, আমাকে কেজলু বলে ডাকবে। কেজলু। ও সরি সরি, কেজলু আঙ্কেল। তা আঙ্কেল, তোমার হাতের চকলেটটা আমাকে দেবে? আমার চকলেট আমি কাউকে দেব না। তোমার খেতে ইচ্ছে করলে তুমি কিনে খাও। ছোটা কোথাকার আসছে আমার চকলেট খেতে। আচ্ছা, আমি পুরোটা নেব না তো, আমাকে শুধু একবার চাটা দিতে দাও, তাতেও হবে। ছি, তুমি আমার চকলেটে চাটা দিলে আমার চকলেটে তোমার মুখের থুতু লেগে যাবে। ছি, ওয়াক থু, যাও এখান থেকে। আচ্ছা, আমাকে খেতে দিও না, আমাকে একটু দেখাও তো, আমি একটু দেখি ওটা কি চকলেট। দোকানে গিয়ে ঠিক এমন দুটি চকলেট কিনবো, একটি আমি খাবো আর একটি তোমাকে দেব। দাও দেখি তোমার চকলেটটি। সত্যি তুমি আমাকেও একটি চকলেট দেবে? এই নাও তাহলে, দেখো এটি কি সুন্দর একটি চকলেট। ইয়াহু! হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এই আমার চকলেট, আমার চকলেট, আমার চকলেট, আমার চকলেট। আমাকে মিথ্যা বলে আমার চকলেট নিয়ে পালিয়ে গিয়েছে বাটপার একটা। আচ্ছা আচ্ছা, তুমি থামো তো দাদু ভাই, চলো আমি তোমাকে চকলেট কিনে দেই। চকলেট নিয়ে সোজা বাড়ি চলে যাবে। দাদু, মোকলেস আঙ্কেলকে দেখলে তুমি ওকে আচ্ছা মতো বকে দিও, ঠিক আছে? ও একটা পচা। মোকলেসের ব্যবস্থাও আমি নেব, তুই চিন্তা করিস না। আম্মু, আম্মু, আম্মু। কি রে বাবা, কাঁদছিস কেন? কি হয়েছে? কারো সাথে ঝগড়া করেছিস? না আম্মু, ওই যে মোকলেস আঙ্কেল আছে না, মোকলেস আঙ্কেল আমার চকলেট খেয়ে ফেলেছে। কি? মোকলেস? মোকলেস তোমার চকলেট নিয়েছে? কিন্তু কেন? জোরে না ভাবি, আমার মেয়েও কাল স্কুল থেকে বাসায় এসে কান্নাকাটি করেছে। ওই পাগলা মোকলেস নাকি রাস্তায় আমার মেয়ের চকলেট খেয়ে ফেলেছে। কি বলছেন ভাবি? এমন বুইড়া ভাম, ও কেন বাচ্চাদের চকলেট খেয়ে ফেলে? কি জানি ভাবি, তবে মোকলেস শিয়াল হিসেবে কিন্তু খারাপ ছিল না। হঠাৎ করেই ছেলেটার মা মারা গেল, আর ওর মাথাটাও কেমন খারাপ হয়ে গেল। খুবই দুঃখজনক।
তবে প্রতিদিন এভাবে বাচ্চাদের চকলেট খেয়ে ফেললে কিভাবে হবে? তা ঠিক, কিন্তু কি করব বলেন? বুদ্ধি একটা আছে ভাবি, দাঁড়ান, মোকলেসকে এমন মজা দেখাবো যে ওরা আর ভুলেও কোনোদিন কোনো বাচ্চার চকলেটের দিকে ভুলেও তাকাবে না। শোনো বাবা, এই বড় চকলেটটি হাতে করে নিয়ে যাও, তুমি খাবে না, ওই মোকলেসকে দেবে। কি বলো আম্মু? এত বড় একটা চকলেট আমি না খেয়ে মোকলেসকে দিয়ে দেব? মাথা খারাপ? বাবা, তুমি এই চকলেটটা মোকলেসকে দিলে মোকলেস জীবনে আর কোনোদিন তোমাদের কারো চকলেটই নেবে না। তুমি সত্যি বলছো আম্মু? হ্যাঁ বাবা, এবার যাও। এই যে কেজলু বাবা, তোমার হাতে কি সুন্দর বড় একটি চকলেট, আমাকে দেবে? কেন দেব না? তুমি চকলেট নেবে আঙ্কেল? এই নাও। মাগো, আমার দাঁতগুলো সব শেষ। এই যে মোকলেস আঙ্কেল, চকলেট খাবে? আমার কাছে আজও চকলেট আছে। না না না, আমি চকলেট খাবো না, আমি চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি। চকলেটগুলো এখন খুব পচা হয়ে গিয়েছে, চকলেটে কামড় দিলেই আমার দাঁত ভেঙে যায়। ওহ বাবা, মাপ চাই, তোমার চকলেট তুমিই খাও। ছাগল ভাই, শুনেছো? মরাডাঙ্গা নদীতে কাল একটি মাছ পেয়েছে জেলেরা, ইয়া বড় আর অনেক মোটা, 100 কেজির বেশি নাকি ওজন হয়েছে মাছটার। তুমি শুনেছো ছাগল ভাই? কি বললে? 100 কেজি ওজনের মাছ? তাও আমাদের ওই মরা নদীতে? এটা অসম্ভব ভাই, তুমি মিথ্যে বলছো মোকলেস ভাই। কি বলো ছাগল ভাই? আমি কি তোমার সাথে মিথ্যে কথা বলবো, বা এর আগে কখনো বলেছি? বলো। না, কখনো মিথ্যে বলনি। তবে মাছ কি তুমি তোমার নিজ চোখে দেখেছো? এটা একদম সত্যি করে বলবে মোকলেস ভাই। না ভাই, তা দেখিনি, তবে কাল বাজার থেকে 2 জন লোক যাওয়ার সময় গল্প করছিল, তাদের মুখেই শুনেছি। ও তাই বলো? অন্যের মুখে কিসের না কিসের গল্প শুনেছো, তাই তুমি ভুলভাল বলছো। কি কিসের গল্প চলে? গল্প যেখানে আমিও সেখানে। কাকু, গতকাল বাজারে যে 100 কেজি ওজনের মাছ নিয়ে কথা হয়েছিল, সেটা ছাগল ভাই বিশ্বাসই করছে না। বলেন তো কি একটা অবস্থা? 100 কেজির মাছ? আরে রাখ এই মাছের গল্প, এটা কোনো বড় মাছ হলো রে? আমার বয়সকালে আমি যে চিংড়ি মাছ ধরেছি, সেই চিংড়ি মাছগুলোর এক একটার ওজনও ছিল 200-250 কেজির উপরে। আর তুই এসেছিস এখন একটা 100 কেজির মাছ নিয়ে। কি কি 200-250 কেজির ওজনের চিংড়ি মাছ? আরে বেটা, তাহলে আর বলছি কি, শোন ঘটনাটা তাহলে তোদের বলি। আমরা একদিন গোয়ালপুর গ্রামে গিয়েছিলাম একটা ফুটবল ম্যাচ খেলতে। তো আমি ছিলাম স্ট্রাইকার। এমন এক শট দিলাম, বল গোল পোস্টে বাড়ি খেয়ে ওপরের দিকে উঠতে লাগলো।
10 মিনিট হয়ে গেল, সবাই উপরের দিকে হা হয়ে তাকিয়ে, কিন্তু বল তো শুধু উঠছে আর উঠছে, নিচে নামার কোনো নামই নেই। কি 10 মিনিট ধরে বল শুধু উড়ছেই? কই কি, এটা কিভাবে সম্ভব? আরে বেটা থাম, বল তো এখনো আকাশেই, মূল গল্পটা তো শোন। জি কাকু, বলেন, মূল গল্পটাই বলেন। বল তো তখন আকাশে, শুধু উপরের দিকেই যাচ্ছে, নামতে কতক্ষণ লাগে কে জানে। তাই নদীতে গেলাম এই ফাঁকে একটু গোসল করতে, গিয়ে দেখি টাইটানিক জাহাজ মাঝ নদীতে আটকে আছে। কোন জাহাজ কাকু? আরে বেটা টাইটানিক, টাইটানিক নাম শুনিসনি? ওই যে জ্যাক রোজ দুইজন যে কি কি করেছিল সেই জাহাজের উপর, মনে নেই? ওটা বুঝতে পেরেছি। তাই বলে টাইটানিক জাহাজ আমাদের নদীতে? এটা কিভাবে কি কাকু? আরে বেটা, এটা কি আজকের কথা? হ্যাঁ, তখন তো আমি তাগড়া জোয়ান, আর আমাদের নদী এমন ছোট তো ছিল না রে। নদী তো নয়, যেন বঙ্গোপসাগরের বড় ভাই ছিল। এপার থেকে ওপার সাঁতরে পার হতে আমার 7 দিন লেগে যেত, ভেবে দেখ। বলেন কি কাকু, ওই সাগরের মতো নদী আপনি সাঁতরে পার হয়ে যেতেন? এই, তুই সাঁতারের চিন্তাটা পরে কর, আগে বলেন তো কাকু, টাইটানিক জাহাজ আমেরিকা ছেড়ে আমাদের নদীতে এলো কিভাবে? কারণ এই জাহাজ তো আমেরিকা থেকে ফ্রান্সে যাচ্ছিল, আর যাত্রাপথেই পকাত, তো এটা আমাদের নদীতে এলো কিভাবে? আরে মাথা মোটার দল, আমাদের নদী তখন ডাইরেক্ট প্রশান্ত মহাসাগরের সাথে কানেক্ট ছিল। জাহাজের ড্রাইভার মুলার জুস খেয়ে জাহাজ চালাচ্ছিল, তো ওই দিন মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছিল, চোখে ঝাপসা দেখছিল আর জাহাজ চালাচ্ছিল, তো সেই ঝাপসা চোখে ভুল করে আমাদের নদীতে জাহাজ নিয়ে ঢুকে পড়েছিল, বুঝলি? তো আমরা ওই গ্রামের পাশ দিয়ে যাবার সময় খেয়াল করলাম, কিরে জাহাজ দেখি চলে না। ইঞ্জিনে অনেক প্রেসার দিল ড্রাইভার, কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না রে। আমার বল তো তখনও আকাশে উড়ছে। নদীতে গোসল করতে গিয়ে দেখি টাইটানিক আটকে আছে। জাহাজের সামনে জ্যাক আর রোজ হাত উঁচু করে তখনও দাঁড়িয়ে, ভেবে দেখ। আচ্ছা কাকু, আসল টাইটানিক জাহাজেও জ্যাক আর রোজ ছিল না? মানে তাদের তো সিনেমায় দেখেছি। আরে থাম তো পোলা পানের দল, এখানে কি জ্যাক আর রোজ ইম্পর্টেন্ট, নাকি এত বড় একটা জাহাজ আটকে আছে সেটা ইম্পর্টেন্ট? জি কাকু, জাহাজ ইম্পর্টেন্ট, জাহাজ। হ্যাঁ, অবশ্যই জাহাজ ইম্পর্টেন্ট। তাই ওরা যা করেছে করুক, সেই দিকে খেয়াল না করে এক লাফে আমি পানিতে নেমে গেলাম। এক ডুব দিয়ে দেখলাম বিশাল এক চিংড়ি মাছ নিচ দিয়ে জাহাজটিকে আটকে ধরেছে। বলো কি কাকু, একটা চিংড়ি মাছ এত বড় একটা জাহাজকে আটকে ধরেছে? এটা কিভাবে সম্ভব হলো কাকু? এই তো তোদের বাচ্চামি স্বভাব, চিংড়ি মাছ বলেছি আর ওই তো পুচকে একটা চিংড়ি ভেবে বসে আছিস। আরে বোকা, ওটা কি কোনো সাধারণ চিংড়ি মাছ ছিল রে? এখন যে সাইজের বড় তিমি মাছ দেখিস না, তার কমপক্ষে 3টার সমান হবে ওই চিংড়ি। এতগুলো পা,
তা দিয়ে জাহাজটাকে এমন ভাবে আটকে রেখেছে রে, জাহাজের 1 ইঞ্চিও নাড়াচাড়া করার ক্ষমতা নেই। ওরে বাপরে! তারপর সেই জাহাজ কি চিংড়ি মাছ এখানেই ডুবিয়ে দিয়েছিল কাকু? আরে গর্ধপ, তোরা তো দেখছি ইতিহাসও ভুলে গেছিস। টাইটানিক জাহাজ কি এখানে ডুবেছে রে? ডোবেনি তো। বলতে পারিস আমি এখানে ডুবতে দেইনি। কাকু, আপনি কি করে কি করলেন? মানে জাহাজটা উদ্ধার করলেন কিভাবে? শোন, জাহাজে এতগুলো মানুষ আটকে আছে, তাদের চিৎকার চেঁচামেচি আমার মনে খুব আঘাত করলো রে। আমি প্রথমে মনে খুব কষ্ট পেলাম, এরপর প্রচন্ড রাগ হলো। রাগের চোটে কষে দিলাম এক থাপ্পড়। থাপ্পড়? থাপ্পড় দিলেন আবার কাকে? কাকে আবার? বুঝিস না? চিংড়ি মাছকে। থাপ্পড়ের চোটে মাছ চোখে অন্ধকার দেখা শুরু করলো। জাহাজ ছেড়ে দিয়ে লাফ দিয়ে একেবারে উপরে উঠে এলো। তারপর তারপর কাকু? তারপর আর কি, জাহাজ এখান থেকে চলে গেল, আর সেই চিংড়ি মাছটি আশপাশের 7 গ্রামের মানুষ কেটে কুটে ভাগ করে নিয়ে চলে গেল। আচ্ছা কাকু, আপনি সেই যে বল মেরেছিলেন, বল কি মাটিতে এসে পড়েছে নাকি এখনো ওটা আকাশেই আছে? ওরে হারামজাদা, এদিকে টাইটানিককে ডুবানোর হাত থেকে বাঁচিয়ে দিলাম, আর তুই এখনো ফুটবল নিয়ে পড়ে আছিস। এজন্যই তো বলি তোর জীবনে কোনো উন্নতি হয় না কেন। যা ছাগল ছিলি এখনো সেই ছাগলই রয়ে গেলি। ওরে বাপরে, কি এক কাহিনী শোনালেন কাকু! আমি আমার বাপের জন্মে এমন কাহিনী শুনিনি, সত্যি বলছি। আরে বেটা, আমার জীবনটাই তো পুরা কাহিনীতে ভরপুর। এটার কি এমন কাহিনী বললাম বল? এখন যেটা বলবো সেটা শুনে বুঝবি কাহিনী কাকে বলে। তার আগে আমাকে 1 কাপ চা খাওয়াতো মুকলেশ। কি চা খাবেন কাকু? পকেটে টাকা পয়সা আছে তো? না মানে আমি মানুষের চাপাবাজি শুনি, কিন্তু সেই চাপাবাজি শুনে গলে গিয়ে কাউকে ফ্রিতে আমি কোনো কিছু খাওয়াই না। বেয়াদব পোলাপান কোথাকার, মুরব্বি টুরব্বি মানে না। যা, তোর চা লাগবে না, আমি বাজারে গিয়েই চা খাবো। কাকু, বাজারেও কেউ আপনার চাপাবাজি শুনে ফ্রিতে কিন্তু চা খাওয়াবে না। এসব চাপাবাজির এখন আর কোনো দাম নেই। কাকু, ও কাকু! শালার বুড়া, এমন চাপাবাজ আমি আমার বাপের জন্মে দেখি নেই রে। কি বলিস, তুই দেখেছিস? ঠিক বলেছ মোকলেশ ভাই, এই বুড়া আসলেই একটা বিশ্ব চাপাবাজ। এই যে ছাগল ভাই, কোথায় যাচ্ছ? আরে মোকলেশ ভাই যে, আমি বাজারে যাচ্ছি। তা তুমি এখানে কি করছো? ছাগল ভাই, আর বলো না, কি যে এক বিপদে পড়েছি, খুবই যাতা একটা অবস্থা। বিপদ? তোমার আবার কি বিপদ মোকলেশ ভাই? সে আর বলো না, তুমি আসলে বুঝবেও না ছাগল ভাই, বিষয়টা খুবই জটিল। ও, আমি এক সাধারণ ছাগল, ওসব জটিল বিষয় আমার মাথায় ঢুকবে না। আমি তাহলে চলি। আরে ছাগল ভাই, দাঁড়াও দাঁড়াও, আগে তো ভালো করে শুনে নাও। তুমি না বললে আমি কিছু বুঝবো না? ঠিক
আছে, তাহলে বলো শুনি, দেখি বুঝি কিনা। এই যে কলার ছড়িটি দেখতে পাচ্ছ, এটা আমি 1000 টাকায় কিনেছি গতকাল। পুরোপুরি পাকতে আরো 3-4 দিন সময় লাগবে। এরকম পাকা এক ছড়ি কলা হাটে নিয়ে গেলে নিশ্চিত আমি 2000 টাকা বিক্রি করতে পারবো। এ তো তুমি জানো ছাগল ভাই। হ্যাঁ, তা তো পারবে, কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমার শালির ডেলিভারি হবে আজ, তোমার ভাবিকে নিয়ে যেতে হবে সেখানে, কিন্তু হাতে একদম টাকা পয়সা নেই। তাই এই কলার ছড়িটি আমাকে বিক্রি করে দিতে হবে ছাগল ভাই। এই কাঁচা কলা কিনবে কে? এগুলো তো এখন খাওয়াও যাবে না। ছি, মুখে একেবারে কষ লেগে যাবে যে। আরে বলো, এখন খাবে কেন? কলা পাকলে পরে খাবে। তাহলে তুমি এই কাঁচা কলা এখন বিক্রি করবে কিভাবে? দেখো ছাগল ভাই, কলাগুলো আর 3-4 দিন পরই পেকে যাবে। তখন এই ছড়ির দাম হবে 2000 টাকা। আমি আজ এগুলো 1500 টাকায় বিক্রি করে দেব। মানে তুমি যদি এখন আমাকে 1500 টাকা দিয়ে কলার ছড়িটি কিনে ফেলো, 3-4 দিন পর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে কিন্তু তুমি 2000 টাকায় বিক্রি করতে পারবে। মানে ভেবে দেখো, 3-4 দিনেই তোমার 500 টাকা লাভ হয়ে যাবে। আমি এত টাকা দিয়ে কাঁচা কলা কিনবো? না না না, আমি তা কিনবো না। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, তুমি প্রয়োজনে 100 টাকা কম দাও, নগদে 600 টাকা লাভ হবে তোমার। ভেবে দেখো ছাগল ভাই, একটু ভালো করে ভাবো। না 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 মোকলেশ ভাই, আমার জন্য রিস্ক হয়ে যায়। ছাগল ভাই, অনেক বিপদে পড়েছি বলে তোমাকে এভাবে বলছি, নইলে আমি কি আমার এত বড় লস হতে দিতাম বলো? আমি তো 3-4 দিন পরই বাজারে বিক্রি করতাম। আচ্ছা, আমার তো 1000 টাকায় কেনা, তুমি আমাকে 200 টাকা লাভ দাও ভাই, তোমার 800 টাকা লাভ হবে। তুমি আর কোনো কথা না বলে কিনে ফেলো তো ভাই। আমি খুব বিপদে পড়েছি বলে তোমাকে বলছি, না হলে বলতাম না। ঠিক আছে, এত করে যখন বলছো আর আমার একটা লাভও হবে বলছো, শুধু তোমার উপকার করার জন্যই এই কলাগুলো কিনছি। এই নাও নগদ টাকা। কলার ছড়ি এখন তাহলে গাছেই রইলো। 3-4 দিন পর কলাগুলো পাকলে তখন আমি কেটে নিয়ে যাব, কেমন? টাকা পেয়ে গেছি, এখন তুমি যা খুশি করো। আমি এখন তাড়াতাড়ি কেটে পড়ি। এই কি বললে মোকলেশ ভাই তুমি? না মানে বললাম, এই কলা এখন তোমার ছাগল ভাই, তুমি যখন খুশি তখন কেটে নিতে পারবে। এ মানে ছাগল ভাই, তুমি তো জানো আমার এই মুহূর্তে খুব তাড়া আছে। তুমি তোমার কলা বুঝে পেয়েছো, আমি এখন আসি। তিন চার দিন পর গাছের কলাগুলো সব পেকে গিয়েছে। আর ছাগল এসেছে কলার ছড়ি কাটতে, হাতে ছুরি নিয়ে। বাহ, কলাগুলো তো দারুণ পেকেছে। কলাগুলো মোকলেসের কাছ থেকে কিনে খুবই ভালো করেছি। কলাগুলোর যে রং হয়েছে না, কিসের 2000 টাকা। আজ হাটবার, কলাগুলো হাটে নিয়ে গেলে নিশ্চিত 2500 টাকায় বিক্রি করতে পারবো। ইস রে, 3-4 দিনেই একেবারে ডাবল লাভ। ছাগল খুশি মনে পাকা কলার ছড়ি কাটতে লাগলো। আর তখনই ছুরির কোপের শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে বুড়ো শিয়াল লাঠি হাতে বেরিয়ে এলো। কে কে রে, কে? কার এত বড় বুকের পাটা যে দিনে দুপুরে আমার গাছের কলা চুরি করতে এসেছিস? আজ তোর কলিজা ভাজি করে খাবো। কে রে? ওরে বাবা রে, ওরে মারে, ও ও, এই বুড়ো, এই বুড়ো, মারছো কেন? আহা, বাবা গো, বাবা গো। আমার গাছের কলা চুরি করতে এসেছিস আর জিজ্ঞেস করছিস মারছি কেন? হারামজাদা কোথাকার, চোর একটা। ও থামো বুড়ো, থামো। আরে কি, থামো বলছি, থামো। আরে আমি তো নগদ টাকায় এই কলার ছড়ি কিনেছি। কি?
তুই এই কলার ছড়ি কিনেছিস? এই, আমি তো আমার কলা বিক্রি করিনি, তাহলে তুই এই কলা কিনলি কিভাবে? কেন, ওই মোকলেস শিয়ালের কাছ থেকেই তো কিনেছি, একদম নগদ 1200 টাকায় কিনেছি। কি মারটাই না দিলে পুরো, একেবারে লাল বানিয়ে দিয়েছো মেরে। এই হারামজাদা, আমি কি মোকলেসের বাপ খালু লাগি রে যে মোকলেস আমার কলার ছড়ি বিক্রি করবে? আমি তো এখনো বেঁচে আছি। সে আমি কি জানি, মোকলেস বলল সে তোমার কাছ থেকে কিনেছে, বিপদে পড়ে কম টাকায় আমার কাছে বিক্রি করেছে। এখন আমার টাকা, আমার টাকা। এই থাম, তোর টাকা তুই মোকলেসের কাছ থেকে আদায় কর গিয়ে। এখন যা এখান থেকে, ছাগল কোথাকার। আমার কলার ছড়ির দিকে চোখ দিয়ে তাকালেও না, একেবারে তোর চোখ তুলে ফেলবো, পিটিয়ে পাছা লাল করে দেব। যা, ভাগ এখান থেকে। শালা মোকলেস শিয়াল, বাটপারের ঘরের বাটপার, সিটারের ঘরের সিটার, তুই আমার সাথে প্রতারণা করেছিস। তোকে যদি একবার হাতের কাছে পাই রে, এই ছুরি দিয়ে তোর জিভ কেটে দেব, যেন আর কাউকে মিথ্যে কথা বলে ধোকা দিতে না পারিস। কয়েকদিন পর মোকলেস শিয়াল হাতে 2টি বড় মোরগ নিয়ে চুমকি শিয়ালের বাড়ি এলো। উঠানে দাঁড়িয়ে সে জোরে জোরে ডাকতে লাগলো, চুমকি ভাবি, এই চুমকি ভাবি, কই গো? বাড়িতে আছো ভাবি? আরে দেখে যাও, তোমার জন্য কি নিয়ে এসেছি। ভাবি, এই চুমকি ভাবি। কে 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 ডাকে? ও মোকলেস ভাই, তা এত চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাবো না, এই দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। একদম ফ্রেশ দেশি মোরগ, একেবারে তেলতেলে। সাইজ দেখেছো মোরগগুলোর? এমন জিনিস তুমি হাটে বাজারে খুঁজলেও পাবে না ভাবি। তা তুমি ওগুলো এখানে নিয়ে এসেছো কেন? আমার ঘরে মাছ মাংস তো আছে। চুমকি ভাবি, শুনলাম তোমার ভাই নতুন বউ নিয়ে বেড়াতে এসেছে। তা নতুন ভাই বউকে কি যা তা কিছু দিয়ে খাওয়াবে? সেটা কি তুমি পারবে? এই জিনিস কিন্তু তুমি কোথাও পাবে না ভাবি, বলে দিচ্ছি। মাত্র 2000 টাকা দিয়ে রেখে দাও, তোমারই লাভ হবে। মোরগ দুটো বেশ বড়, তাই বলে 2000 টাকা? না ভাই, এত দাম দিয়ে নেব না, আমি 1000 টাকা দেব। কি বিপদ, তুমি ভাবি। আচ্ছা ঠিক আছে, তাই দাও। তবে বলে রাখছি, এই মোরগ খেয়ে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ কিন্তু তোমার উপর দারুণ খুশি হবে। এই নাও টাকা, আর মোরগ দুটো বাইরে বেঁধে রেখে যাও, আমার ভাই এসে দেখলে খুব খুশি হবে। আহা, বাইরে রাখার কি দরকার ভাবি? ভেতরে নিয়ে জবাই করে ফেলো। বাইরে রাখলে কে আবার কোত্থেকে এসে দেখে ফেলে। মানে কেউ দেখে ফেললে মানে? না, মানে বলতে চাইছি, এত বড় মোরগ কোনো চোর স্যাচ্চোর দেখে ফেললে আবার যদি চুরি করে নিয়ে যায়, তাই বলছিলাম বাইরে রাখার কি দরকার ভাবি? এ নিয়ে ভাবতে হবে না ভাই, আমি আশেপাশেই থাকবো। আর আমার ভাই এসে পড়লো বলে ও আসলে ওকে দিয়ে কাটাবো। আমার কি, টাকা তো পেয়েছি, এবার যা খুশি করো, আমি ভালোই ভালোই কেটে পড়ি। কিছুক্ষণ পর ষাঁড়ের বউ গাভী চুমকির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। চুমকির ঘরের সামনে এসে মোরগ দুটো দেখেই সে তেলে বেগুনে জ্বলে উঠল। ওরে চোরের ঘরের চোর, চুন্নি কোথাকার! আমি সারা দুনিয়ায় আমার মোরগ খুঁজে মরি, আর চুন্নির বাচ্চা চুন্নি
এখানে আমার মোরগ বেঁধে রেখেছে। কত বড় সাহস! এই চুন্নি, চুস্কি, এই চুন্নির ঘরের চুন্নি। এই গাভী, এই একদম মুখ সামলে কথা বল। এগুলো তোর মোরগ মানে? নগদ 1500 টাকা দিয়ে আমি মোরগ দুটো কিনেছি, এগুলো তোর মোরগ হয় কি করে? কিনেছিস মানে? চাপা মারিস আমার সাথে? আমি ডাকবো সবাইকে, সবাই জানে এগুলো আমার মোরগ। কি বলছো ভাবি? এগুলো সত্যি তোমার মোরগ? আমি তো মোগলেসের কাছ থেকে 1500 টাকা দিয়ে কিনেছি ভাবি। মোকলেস? ও তো একটা আস্ত বাটপার। তুমি তোমার টাকার হিসেব মোকলেসের কাছ থেকে বুঝে নাও। আমার মোরগ যদি ভালোই ভালোই না দাও, আমি সবাইকে ডাকবো। মোরগ তো আমাকে ফেরত দেবেই, সবার সামনে চোর হবে। থাক ভাবি, মোরগ তোমার হলে তুমি নিয়ে যাও। মোকলেসের বাচ্চা, তোকে আরেকবার পেয়ে নেই, তোর কলিজা চিবিয়ে খাবো। ছেড়ে দাও, ক্ষমা করে দাও, আমাকে নামাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। তোর কত বড় সাহস রে মোকলেস! তুই আমার গাছের কলা বিক্রি করিস? ওকে কঠিন শাস্তি দেওয়া হোক। ও আমারই সাথে বাটপারি করেছে, আমার টাকা মেরে খেয়েছে। ও একটা বাটপার। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি সবার টাকা ফিরিয়ে দেব। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। এভাবে মোকলেস শিয়ালকে গাছে ঝুলিয়ে দিল সবাই। ওকে অনেকক্ষণ অনেকে ঢিল মারলো, লাঠির আঘাত করলো। তবে সবাই শেষমেশ সিদ্ধান্ত নিল ওকে এভাবেই গাছে ঝুলিয়ে রাখবে, যেন ওকে দেখে ওর মতো যারা চোর বাটপার আছে তারাও শিক্ষা নিতে পারে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যাদের ভালো লেগেছে তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। আর যারা আমাদের এই ভিডিও আজকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল বাটনেও একটি প্রেস করে দিবে, যেন আমরা যে প্রতিদিন একটা করে নতুন ভিডিও দিচ্ছি সেটা তুমি সবার আগে দেখতে পারো। তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।